হ্যালো এভরিওয়ান, ডিরেক্ট সিলেকশন টুলের অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের অ্যাডভান্স কিছু খুঁটিনাটি বিষয় শিখব। ডিরেক্ট সিলেকশন টুল মূলত সিলেকশন টুলের মতোই, জাস্ট সেখান থেকে একটুখানি চেঞ্জ। এই টুলের মাধ্যমে আপনি কপি করতে পারবেন, কিন্তু সাইজ রিসাইজ করতে পারবেন না। সিলেকশন টুলে আমরা যেভাবে বাউন্ডিং বক্সের মাধ্যমে সাইজ রিসাইজ করতে পারতাম, কিন্তু এই টুলের মাধ্যমে আপনি সেভাবে করতে পারবেন না। এই টুল কাজ করে পাথ ওয়াইজ এবং অ্যাঙ্কর পয়েন্ট ওয়াইজ। অলটা ধরে আপনি কপি করতে পারবেন। এই টুল মূলত কাজ করে লাইন সিগমেন্ট ওয়াইজ বা জিওমেট্রিকে লিখে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট অথবা পাথ টুল, পাথ বলা হয়। এই যে দুটি অ্যাঙ্কর পয়েন্টটি দেখতে পাচ্ছেন, দুটি কর্নারে দুটি অ্যাঙ্কর পয়েন্ট, ফিল কালার অফ করে দেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্ট দুটি দেখা যাবে। দুই কর্নারে দুটি ব্লু ডট দেখা যাচ্ছে, এই ব্লু ডট দুটি হলো অ্যাঙ্কর পয়েন্ট। ফিল কালার অফ করে দেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্ট দুটি দেখা যাচ্ছে। আমরা স্মার্ট গাইড অন করে নিব। অ্যাঙ্কর পয়েন্ট কি বা অ্যাঙ্কর পয়েন্ট কি কাজ করে? সাধারণত জাহাজের নৌকে অ্যাঙ্কর বলা হয়। আবার আমরা টিভি শোতে দেখি যে উপস্থাপককে অ্যাঙ্কর বলা হয়। তো অ্যাঙ্করের কাজ হলো টানা বা কোনো কিছু ধরে রাখা। তো ইলাস্ট্রেটরে অ্যাঙ্করের কাজ হলো যে তা একটি পয়েন্টের সাথে আরেকটি পয়েন্ট যোগ করা, বা একটি শেপের সাথে বা একটি লাইনের সাথে আরেকটি লাইনের সাথে যোগাযোগ স্থাপন করা। আমরা যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরে মুভ করতে পারি, বা একই স্থান থেকে অন্য স্থানে সরাতে পারি, ছোট বড় করতে পারি। অ্যাঙ্কর পয়েন্টকে এক স্থান, জাস্ট এখানে একটি লাইনে দুটি অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। তো যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে আমরা নাড়াচাড়া করতে পারবো, অপোজিটের স্থান ঠিকঠাক থাকবে। আবার অপোজিটটাকে যদি আমরা নাড়াচাড়া করি বা আমরা এক স্থান থেকে অন্য স্থানে সরাই, তো তার অপোজিটটা যে স্থানে রেখেছিলাম সেই স্থানেই থাকবে। সিলেকশন টুলে আমরা যেরকম বাউন্ডিং বক্সের মাধ্যমে পুরো বক্সকে ছোট বড় করতে পারতাম, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে আমরা সেভাবে নয়। অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে পাথ ওয়াইজ সেটাকে নাড়াচাড়া করতে হবে বা মুভ করতে হবে। উপরের লাইন টুলটির দুই সাইডে যে দুইটি ব্লু ডট আছে, এখান থেকে আমি সিলেক্ট করে আপনাদেরকে মুভ করে দেখাচ্ছি কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ওয়াইজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মুভ করবেন বা বক্স ছোট বড় করবেন। দেখুন, আমি একটি সাইড এখন সিলেক্ট করলাম। এখন মাউসের লেফট বটম দিয়ে যে কোনো একটি ধরবো। যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করেছি সেটাকে ধরে এখন এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি চারদিকে মুভ করব। অপোজিট সাইডের যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে বা পাথটি রয়েছে সেটি তার জায়গায় রয়েছে, সেটি মুভ হবে না। আমি যে অ্যাঙ্কর পয়েন্টটি ধরে মুভ করব শুধু সেটিই মুভ হবে। এখন আপনি আপনার প্রয়োজন ওয়াইজ ছোট বড় করতে পারবেন, এবং শিফট ধরলে সেটা শুধু সোজা হয়ে ছোট বড় হবে। 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রিতে শিফট ধরে চেপে যদি আপনি এটাকে মুভ করেন, তাহলে সেটা শুধু 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 45 ডিগ্রিতে মুভ হবে। এই বক্সের যে একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে সেটাকে আমি মুভ করতেছি। দেখুন, একটি কর্নারকে তার অপোজিট কর্নারে নিয়ে যাচ্ছি। ডিজাইনার্স, এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা যখন সিলেকশন টুলে ইউজ করবেন, প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবেন। ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনি দক্ষ হবেন। এখন যদি আমি দুইটি সাইড সিলেক্ট করি, তাহলে দুইটি সাইডই শুধু চেঞ্জ হবে। দেখুন, আমি একটি সাইড সিলেক্ট করছি। আমি যে পয়েন্টটি সিলেক্ট করব সেটাই শুধু মুভ হবে, এবং সেটাই শুধু ডিলিট করতে চাইলে ডিলিট হবে।
এই রাউন্ড শেপটি দেখুন, যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরে সেটাকে আমি মুভ করতেছি এবং সেটা তার শেপ বদলে যাচ্ছে। ডিজাইনার্স, আমি একটু টাইম নিয়ে করতেছি, বেসিক বিষয়গুলো একটু ডিটেইলে বলতেছি। এরপরে যে বিষয়টা সেটা হলো, এখানে যে রেক্টেঙ্গুলারটি দেখতে পাচ্ছেন, এর 4টি কর্নারে 4টি ছোট ডট দেখা যাচ্ছে। এখানে দেখুন, এই যে ডটটি, এই ডটটি দিয়ে আমি টান দিচ্ছি, সাথে সাথে সেটি রাউন্ড হয়ে যাবে। আমি যদি 4টি কর্নারই সিলেক্ট করে নেই তাহলে 4 দিক দিয়ে এটি রাউন্ড হবে। আর যদি যে কোনো একটি কর্নার সিলেক্ট করে নেই, শুধু সেই কর্নারটি রাউন্ড হবে। এই কর্নারে যে ডটটি দেখা যাচ্ছে, এটা আমি যতটুকু খুশি নামাতে পারবো। কাজের প্রয়োজন ওয়াইজ এই ডটটি ব্যবহার করতে হবে। এই সিস্টেমটি নতুন অ্যাড করা হয়েছে 2021 এবং 22-এর যে ইলাস্ট্রেটর সিসি এবং CS6 আছে, এই অ্যাপস দুটাতে পাবেন আপনারা। দেখুন, আমি 2টি কর্নার সিলেক্ট করেছি এবং সেখান থেকে যে ডটটি আছে ব্লু কালার, সেখান থেকে আমি টান দেওয়ার সাথে সাথে সেই 2টি কর্নার রাউন্ড হচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্ট মুভ করে শেপ চেঞ্জ করা যায়। এখানে আপনি আপনার প্রয়োজন ওয়াইজ যে কোনো একটি সাইড থেকেও চেঞ্জ করতে পারবেন এবং সকল সাইড থেকেও আপনি এটি চেঞ্জ করতে পারবেন সমানভাবে। এরপরেই বিষয়টি দর্শক আরও খুবই মজা পাবেন, কিভাবে একটি বক্স থেকে ডুপ্লিকেট করে খুব সুন্দর একটি মকআপ বানানো যায়। আমি এই রেক্টেঙ্গুলারটি পুরোপুরি সিলেক্ট করে নিয়েছি। অল্টা শিফট ধরে টান দেওয়ার সাথে সাথেই এটা ডান সাইডে একটি কপি হয়ে গেল এবং সেই কপিটি আবার শুধু অল্টা ধরে উপরে নিয়ে গেলাম। উপরের যে শেপটি আছে সেটাকে অ্যাঙ্কর পয়েন্ট 2টি সিলেক্ট করে নিচে টান দিয়েছি। দেখুন, সুন্দর একটি বক্স হয়ে গেছে। উপরের শেপটির অ্যাঙ্কর পয়েন্ট 2টি ধরে, উপরের অংশের যে অ্যাঙ্কর পয়েন্ট 2টি আছে সেই 2টিকে ধরে নিচে নেমেছি এবং সাইডের শেপটির সাইডের যে অ্যাঙ্কর পয়েন্ট 2টি আছে সেটাকে কপি করে সাইড করেছি। দেখুন, 3D একটি বক্স হয়ে গেছে। বিষয়টা অনেকটা 3D ডিজাইনের মতো। আমি কালার এখন করতেছি না, কালার বিষয়টা আমি পরে অন্য কোনো টিউটোরিয়ালে দেখাবো, কারণ কালার খুবই বড় এবং ঝামেলাদায়ক একটি জিনিস, আর একটা টিউটোরিয়ালে বা বেশি জিনিস না দেখানোই ভালো। আপনাদের বুঝতে যাতে সহজ হয় তাই পয়েন্ট বাই পয়েন্ট দেখাচ্ছি। দেখুন, আমি যে 3D বক্সটি বানিয়ে ফেলেছি সেটাকে সাইড করে নিয়ে সাইডে আরেকটি ছোট বক্স বানিয়ে ফেললাম শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করার মাধ্যমে। সো দেখতেই পাচ্ছেন দর্শক, সিলেকশন টুলের কাজগুলো কীরকম এবং কতখানি। ইলাস্ট্রেটরের সবথেকে পাওয়ারফুল টুলই হলো সিলেকশন টুল। যে টুলটি ছাড়া আপনি সামনে আগাতে পারবেন না, বা যে কোনো কাজ করতে গেলেই আপনাকে অবশ্যই সিলেকশন টুলটি খুব ভালো করে জানতে হবে। দেখুন, আমি যে 3D বক্সটি বানিয়েছিলাম সেটিকে আমি পার্ট বাই পার্ট আলাদা করে দিয়েছি এবং এটিকে যদি আপনি কালার করতে চান তাহলে ফিল কালার থেকে আপনি ফিল কালার করবেন। এখন এটি স্টকে আছে, আমি ফিল কালার নান করে দিয়েছিলাম। দেখুন, আমি শিফট ধরে এখন এই বক্সের নিচের সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে ছোট করে দিলাম এবং পাশের বক্সটার এটা কী বলে ক্যাপ হয়ে গেছে। জাস্ট একটুখানি সাইড থেকে বড় করে নিচ্ছি। বিভিন্ন রকমের বক্স বা ডিবার মতো হয়ে যাচ্ছে, যাকে বলে। দেখুন কি সুন্দর বিষয়টা ফিক্স হয়ে গেল। এখন আপনি কর্নারগুলা সুন্দর বা করে মানে প্রত্যেকটা বিষয় আপনি অ্যাডজাস্ট করে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনাকে ধৈর্য ধরে এই বিষয়গুলো শিখতে হবে। যখন আপনি এই বিষয়গুলোতে পারফেক্ট হয়ে যাবেন তখন আর প্রত্যেকটা বিষয়তে আপনার এতটা টাইম লাগবে না। আপনি শুধু টান দিয়ে নিয়ে মিলিয়ে বসাবেন, দেখবেন বসে গেছে। কিন্তু এখন আপনাকে যখন শেখার প্রসেসিং চলতেছে তখন আপনি জুম করে করে প্রত্যেকটি পয়েন্ট দেখে দেখে কর্নারগুলো মিলায়ে বসাতে হবে। দেখুন, এখানে মাত্র 6টা রেক্টেঙ্গুলার দিয়ে আমি এই বক্সটি তৈরি করে ফেলেছি। ঠিক এইভাবেই আপনারা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটি বিষয় ডিটেইলে প্র্যাকটিস করবেন।
দেখুন এখন এই বক্সটাকে আমি গ্রুপ করে দেব। গ্রুপ সাধারণত 3 ভাবে করা যায়। আপনি কন্ট্রোল সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস জি দিবেন, এটা একটা গ্রুপ হয়ে যাবে। অন্যথায় সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে দেখবেন যে গ্রুপ আছে, অবজেক্টে যাবেন, দেখবেন গ্রুপ সেখানে দেওয়া আছে। অথবা আপনি সবগুলোকে সিলেক্ট করে লেফট বটম ক্লিক করলেই দেখবেন যে গ্রুপের যে টেক্সটটি আছে সেটি দেখা যাচ্ছে। আপনি সেখানে গ্রুপের ক্লিক করবেন, সাথে সাথে পুরো বক্সটি গ্রুপ হয়ে যাবে। আর একটি জিনিস জানিয়ে রাখি, সিলেকশন টুল গ্রুপের ভিতরের যে অবজেক্টগুলো আছে সেইগুলোকে সিলেক্ট করে। তো গ্রুপ করলেও সিলেকশন টুল দিয়ে যখন আপনি ক্লিক করবেন সেটা গ্রুপের ভেতরে ঢুকে সেটা সিলেক্ট হবে, এবং ডিরেক্ট সিলেকশন টুল গ্রুপের ভিতরে যে সেটি সিলেক্ট হবে, আর শুধু সিলেকশন টুল সম্পূর্ণ গ্রুপটা সিলেক্ট হবে। এবং আনগ্রুপ করার জন্য শিফট কন্ট্রোল জি দিলেই আপনি সেটা আনগ্রুপ হয়ে যাবে। এই শর্টকাটগুলো খুব ভালো করে আপনাদেরকে আয়ত্ত করে নিতে হবে। কপির বিষয়টি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন আমি একটি বক্স ড্র করলাম এবং একটি রাউন্ড ড্র করলাম। আমি যখন কি এই রাউন্ডটি ড্র করলাম, সেই বক্সের মধ্যে যখন দেখেছেন যে ভিতরে একটি ছোট গোল চিহ্ন থাকে যেটা দিয়ে বক্সটাকে রাউন্ড করা যায়, ঠিক রাউন্ডের ভেতর দুটি আলাদা শিং দাঁড়িয়ে আছে। আমি যখনই একটি কর্নার সিলেক্ট করতেছি, রাউন্ডের যে কোনো একটি পাথ সিলেক্ট করতেছি, সাথে সাথে দুই সাইডে দুটি অ্যাঙ্কর দেখা যাচ্ছে। এর একটি অ্যাঙ্কর যখন আমি টান দিব, ডাইন সাইডেরটা টান দিলে বাম সাইডের অ্যাঙ্করটি, বাম সাইডের পাশটি চেঞ্জ হবে, এবং বাম সাইডেরটি ধরে টান দিলে ডাইন সাইডেরটি চেঞ্জ হবে। এবং যে কোনো একটি অ্যাঙ্কর আমি সিলেক্ট করে যদি ডিলিট করি, শুধুমাত্র সেই অ্যাঙ্করটি ডিলিট হবে এবং বাকি শেপটুক রয়ে যাবে। এই যে একটি অ্যাঙ্কর ধরে আমি এটাকে মুভ করতেছি এবং এটি তার জায়গা মতো মুভ হচ্ছে। আমরা যখন কোনো শেপ আর্ট করি বা কোনো শেপ টানি, প্রত্যেকটি শেপেরই অ্যাঙ্কর থাকে। একটা পূর্ণাঙ্গ শেপের 4টি অ্যাঙ্কর থাকবে, এবং রাউন্ডের 4টি অ্যাঙ্করের সাথে আরও 4টি এরকম রশি থাকবে। প্র্যাকটিক্যালি আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এরকম খুঁটিনাটি অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আপনি সচরাচর নর্মাল টিউটোরিয়াল বা কোনো কোচিংয়ে পাবেন না, বা বিভিন্ন কোচিং সেন্টারগুলো আছে যে শুধু টাইম পাস করাবে আপনাকে, ছোটোখাটো একটি জিনিস দেখা দিয়ে সেটা দিয়ে টাইম পাস করাবে, বা আপনি মূল বিষয়টা পাবেন না। তো ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে গেলে এরকম খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে। এরপরের বিষয়টা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যখন কাজ করতেছি বা দেখাচ্ছি, আপনি প্লাস বটমে যখন নাকি প্রেস করবেন, বা প্লাস বটমে প্রেস করলেই আপনি একটা চিহ্ন আসবে, পাথের সাথে প্লাস একটা চিহ্ন আসবে। দেখুন আমি অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করলাম, এটাকে বলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি শেপের মাঝখানে একটি ক্লিক করলাম, সেখানে সাথে সাথেই একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল, এবং সেই অ্যাঙ্কর পয়েন্টকেও আমি মুভ করতে পারতেছি আমার প্রয়োজন ওয়াইজ। এবং প্রয়োজন ওয়াইজ সেটাকে আমি ডিলিটও করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট টুলের ভেতরেই এই অপশনটি থাকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই কর্নারে আমি একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং এটিকে প্রয়োজন ওয়াইজ নিচে নামালাম। দেখুন উপরে যখন একটি রাউন্ডের আমি অ্যাঙ্কর থাকে সেটিকে মুভ করতে চাই, সেটা 4টি অ্যাঙ্কর পয়েন্ট থাকে, কিন্তু আমি উপরে আরও 2টি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিলাম। এখন এটিকে আমি একটি নতুন শেপ দিব। দেখুন এটি একটি মানুষের ইমোজি হয়ে গেল। তো শুধুমাত্র সিলেকশন টুল ইউজ করে আপনি অনেক কাজ করতে পারবেন। আর আপনি যখনই কাজ করতে যাবেন আপনার প্রয়োজন ওয়াইজ আপনি ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি এই জিনিসগুলো জেনে নিতে পারবেন।
ইউটিউবে এখন মোটামুটি ভালো টিউটোরিয়াল আছে, তবে এতটা ডিটেইললি সবাই জানায় না, সবাই বলে না। প্রফেশনাল বিষয়গুলা সবাই হাইড করে যায়। এবং প্রত্যেকটি শেপ জায়গা মতো বসানো একটি ইম্পর্টেন্ট কাজ। দেখুন আমি দুটি শেপকে আলাদা আলাদা কালার দিয়ে দিলাম এবং উপরের শেপটিকে আমি পেছনে নিয়ে যাব। সেটার জন্য আমি মাউসের রাইট বটন ক্লিক করে, নিচে লেখা আছে যে এখন রাইট বটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ এবং ব্রিং টু ব্যাক। ঠিক আছে, আমি নিচেরটাকে ক্লিক করেছিলাম, তো যার কারণে ব্রিং টু ফ্রন্ট দিয়েছি। তো এই বিষয়টিও ক্লিয়ার করে দিয়েছি। অ্যারেঞ্জের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। কন্ট্রোল ফার্স্ট ব্রেকেট বা সেকেন্ড ব্রেকেট দিয়ে প্রত্যেকটি অবজেক্টকে সামনে পিছনে নেওয়া যায়, কিন্তু নর্মালি সচরাচর আপনাকে এই বিষয়টি আবার খুবই কাজে দেবে যে আপনি মাউসের লেফট বটন ক্লিক করবেন। ক্লিক করার পর সেটাকে আপনি মনে করেন যেখানে আমি 4টি অবজেক্ট সাজাইলাম, দেখুন আমি কোনো একটি অবজেক্টকে পেছনে নিব বা সামনে নিব। অবজেক্টটা একটু বড় করে নিতেছি, এখন এটাকে আমি পিছনে নেব। অ্যারেঞ্জে গেলাম এবং ব্রিং টু ব্যাক, এবং এটা সবার পেছনে চলে গেল। এর পেছনে আর জায়গা নেই, তো এইটাই সবচেয়ে, তার চেয়ে একই স্টেপ আগে নিতে হলে ব্রিং টু ফরওয়ার্ড। তো অবজেক্ট সামনে পিছনে নেওয়ার জন্য আপনি মাউসের রাইট বটন ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন এবং এখানে 4টি অপশন আছে, যেটা প্রয়োজন ওয়াইজ ব্রিং টু ব্যাক, ব্রিং টু ফরওয়ার্ড বা এক স্টেপ 2 স্টেপ আনানোর জন্য। এবং আপনি লেয়ার বটনটি মাঝে মাঝে ইউজ করতে পারবেন। ফটোশপে যেভাবে লেয়ার বটন ইউজ করা হয় এখানেও লেয়ার আছে, উইন্ডোজ থেকে লেয়ার চালু করে নেবেন এবং খেয়াল রাখবেন সেটি যদি গ্রুপে না থাকে তখন আপনি কন্ট্রোল থার্ড ব্রেকেট এবং কন্ট্রোল থার্ড ব্রেকেট সাইডের ব্রেকেট দিয়ে আপনি এই অবজেক্টগুলোকে সামনে পিছনে নিতে পারবেন। ডিজাইনার্স, আজকের ভিডিওটি মোটামুটি আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। ইলাস্ট্রেটরের খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে, যেমন ধরুন আমি একটি কাজ করতে গেলাম, সাথে সাথে একটা সমস্যায় পড়লাম, এই ধরনের যে সমস্যা আছে, এই ধরনের সমস্যাগুলোকে নিয়ে আমি 1 মিনিট বা 2 মিনিট করে কিছু ভিডিও আপলোড করতেছি, তো যেগুলো আপনাদের উপকারে আসবে। যদি প্রয়োজন হয় তো আপনারা আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন। আমি এই চ্যানেলটি করেছি শুধুমাত্র আমার দেশি ভাই বোনদের স্কিল করার জন্য, এবং তারা যাতে সবসময় মোটিভেটেড থাকে সেই জন্য বিভিন্ন রকমের মোটিভেশনাল স্টোরি বা মোটিভেশনাল বই নিয়ে আসতেছি। কিভাবে আপনি আপনার কাজে মোটিভ থাকতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আমি একটি করে স্টোরি ভিডিও বানাবো। যদি ভালো লাগে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, এবং আমার জন্য সবাই দোয়া করবেন।